নমস্কার। মকর রাশিকে নিয়ে একটি বিশেষ ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করছি। এখন মকর রাশির সাথে সত্যি কথা বলতে পেরে ওঠা মুশকিল রয়েছে। মকর রাশি যেরকম গ্রহদের অবস্থান হচ্ছে তাতে কিন্তু সত্যি মকর রাশির সাথে পেরে ওঠা মুশকিল রয়েছে, এবং যে সমস্ত শত্রুরা মকর রাশির ক্ষেত্রে যে ব্যবহার বা যে অপমানজনক যে একটা অবস্থা পরিস্থিতি তৈরি করেছিল বিগত দিনে, তাদেরও কিন্তু চলাফেরা খুব মুশকিল। কারণ এরকমই কিন্তু গ্রহের অবস্থান হচ্ছে। কারণ মকর রাশি চারিদিক থেকে একটা ভালো সংকেত এই সময়কালে গ্রহদের যে অবস্থান সেটাই কিন্তু বোঝাচ্ছে। তো যাই হোক, এটা সবার ক্ষেত্রেই যে লাগু হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। আজকের যে আলোচনাটা করা হচ্ছে ভিডিওর শুরুতে সবার প্রথমেই বলি যে এটা কিন্তু গ্রহগত এবং চন্দ্র রাশি অনুসারেই করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নেই। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই এবং আগামী দিনে আরও ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো তুলে ধরতে পারবো, যেগুলো হয়তো অনেকে আলোচনা করে না, কিন্তু আমার মনে হয় যে করা উচিত। কারণ মকর রাশি বিগত দিনের যে দৃশ্যগুলো দেখেছে, সেই দৃশ্য দেখে যে শিক্ষা লাভ করেছে, সে শিক্ষার কিন্তু প্রকৃত দান কিন্তু এই সময়, মানে এগিয়ে চলার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই সময় তৈরি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো 31শে মে রাহুর কিন্তু অবস্থান সম্পূর্ণভাবে আবার চেঞ্জ হচ্ছে। রাহু যতক্ষণ পর্যন্ত রাশি পরিবর্তন করছে না, আগস্ট মাসের 2 তারিখ রাহু কিন্তু রাশি পরিবর্তন করবে। রাহু এই 31শে মে নক্ষত্রের চরণ পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ শতবিশা নক্ষত্র তো রাহুর নিজের নক্ষত্র, এই নক্ষত্রের প্রথম চরণে চলে আসলো। আর ওদিকে কেতু তো চলে আসছে হচ্ছে মিথুন নবাংশে চলে এসছে। এই যে নবাংশ চরণ চেঞ্জ হওয়া মানে নবাংশটা পরিবর্তন হয়ে যাওয়া। তো নবাংশ এই শতবিশা নক্ষত্রের প্রথম চরণে চলে আসা মানে রাহুর যে নবাংশ, সেই নবাংশটা হয়ে যাচ্ছে কিন্তু এই সময়কালে ধনু নবাংশ। এবং এই ধনু নবাংশেই অবস্থান করছে কিন্তু মকর রাশির অধিপতি শনি। আর শনি আর রাহুর কিন্তু জুতি তৈরি হয়ে গেল এই ধনু নবাংশে। রাশি কিংবা লগ্ন চার্টে শনি থাকছে কিন্তু তৃতীয় ঘরে, মীন রাশিতে। সেটা থাকছে কার নক্ষত্রে? সেটা থাকছে হচ্ছে বুধের নক্ষত্রে থাকছে। সেটা হচ্ছে রেবতী নক্ষত্রে, যেটা ধন সম্পত্তি প্রাচুর্য এই নক্ষত্রে থাকছে। আর লগ্ন রাশি চার্টে রাহু থাকছে কিন্তু ধন সম্পত্তির ঘর মকর রাশির ক্ষেত্রে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। কিন্তু নবাংশে চলে আসছে কোথায়? ধনু নবাংশে চলে আসছে, নবম, যেটা হচ্ছে ধনু নবাংশ। এবং যে ঘরটা বুঝাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু দ্বাদশ ঘরে শনি এবং রাহুর জুতি, অর্থাৎ বিদেশ সম্পর্কিত ঘর, ইনভেস্ট সম্পর্কিত ঘর, এই জায়গাটা। আর শনি কিন্তু অবস্থান করছে রাশি কিংবা লগ্নে, সেটা কিন্তু তৃতীয় ঘরে, অর্থাৎ যোগাযোগের ঘরে, সাহায্যের ঘরে, ভাই বন্ধুর ঘরে। এই ঘরটাতে কিন্তু শনি পুরুষত্ব, পরাক্রম, যাত্রা, সামাজিক পরিচিতি, এই ঘর, আসবাবপত্রের ঘর, পরোপকারিতার ঘর, কত কিছু দেখায় তৃতীয় ঘর থেকে, সেই ঘরে কিন্তু অবস্থান করছে হচ্ছে শনি। এবার দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করবে। তো জুন মাসের 2 তারিখে যখনই রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু রাহুর থেকে কিন্তু দৃষ্টি সরে গেল দেবগুরু বৃহস্পতি। কিন্তু দেবগুরু বৃহস্পতি চলে আসলো কোথায়? সপ্তম ঘরে চলে আসলো, রাশির উপর ডাইরেক্ট সপ্তম দৃষ্টি পড়ে গেল। পঞ্চম দৃষ্টি পড়ে গেল লাভের ঘরে, সপ্তম দৃষ্টি রাশির উপর, এবং নবম দৃষ্টি যে পড়ে গেল সেই শনির উপর। আর নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা। আবার অপরদিকে শনি যে মীন রাশিতে অবস্থান করছে, তাহলে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান কি হচ্ছে এখানটাতে কিন্তু নবম পঞ্চমের যোগ তৈরি হয়ে গেল। দেবগুরু বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে, নক্ষত্রটা পেয়ে গেল হচ্ছে বুধের নক্ষত্রে, এবং ভাগ্যের ঘরে দৃষ্টি। বুধের নক্ষত্রে অবস্থান করে বুধের মূল ত্রিকোণ রাশি, যেটা কন্যা রাশি, ভাগ্যের ঘর, সেই ঘরেই কিন্তু শনির দৃষ্টি থাকছে। কিন্তু নবাংশটা পেয়ে গেল হচ্ছে ধনু নবাংশ। আর রাশি কিংবা লগ্নে যে শনির যে দশম দৃষ্টি, সেটাও কিন্তু আবার যে ধনু নবাংশে, ধনু রাশিতে যে পড়ছে, আর নবাংশে কিন্তু ওই ধনু নবাংশই পাচ্ছে। তাহলে এইখানটাতে যে জিনিসটা বুঝে উঠে আসছে এই সময়কালে, এই রাহু আর শনির জুতি তৈরি হয়ে গেল নবাংশে, ধনু নবাংশে, যেটা হচ্ছে গুরুর রাশি নবাংশে। আর দেবগুরু বৃহস্পতি রাশি কিংবা লগ্নে থাকছে হচ্ছে এই উচ্চ অবস্থায় এবং বর্গোত্তম। তো বর্গোত্তম হয়ে যাওয়া মানে কি? সেই নবাংশটাও আবার সেই কর্কট নবাংশই পাচ্ছে। এইখানটাতেও নবাংশে কিন্তু দৃষ্টিটা থাকছে কিন্তু ওই যে মানে সেম দৃষ্টি থাকছে, যে পঞ্চম দৃষ্টি লাভের ঘরে থাকছে,
রাশির উপর দৃষ্টি থাকছে নবাংশে, এবং তারপর থাকছে হচ্ছে তার সাধারণ রাশি মীন রাশিতে দৃষ্টি থাকছে। এবং 18ই জুন আবার এই দেবগুরু বৃহস্পতি কিন্তু নবাংশটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ চরণটা পরিবর্তন হয়ে যাবে। নক্ষত্রের যে চরণটা পাচ্ছে সেই চরণটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র থেকে তখন কিন্তু পরবর্তী নক্ষত্র অবস্থান করবে। আর তখন এই দেবগুরু বৃহস্পতির আবার নবাংশ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা চলে আসছে হচ্ছে সিংহ নবাংশ। তো সিংহ নবাংশে যখন চলে আসবে তখন দেবগুরু বৃহস্পতির আবার সেই শুভ পঞ্চম দৃষ্টি যে পড়বে সেই রাহুর উপরই, অর্থাৎ এই জ্যোতির উপর পড়বে। তাহলে কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে এই নবাংশে। তো এই সময়কালে মানে এত সুন্দর যে গ্রহদের যে অবস্থান, এই অবস্থানে মানে কি বলবো, এটা যেরকম একটা মানে চারিদিক থেকে একটা উন্নতি, যে যোগাযোগগুলো বিগত দিনে হচ্ছিল না সেই যোগাযোগ, যে জায়গাতে যোগাযোগ মানে যোগাযোগের জায়গাটা খুব সুন্দর ভালো হচ্ছে। নিজের যে পরিধিটা, পরিচিতির যে পরিধিটা, সেই পরিধিটা যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং বিদেশ সংক্রান্ত বহু কাজ যেগুলো আশাই করছিল না, যেগুলো আশাই ছিল না, যে কোথাও কোনো একটা বড় অপরচুনিটি বিদেশ থেকে চলে আসা, বা বিদেশি কোম্পানিতে যারা কাজের চেষ্টা করছিলেন বহুদিন ধরে সেই জায়গা থেকে একটা ভালো সুসংবাদ চলে আসা, কিংবা বহু রকম যারা এলিগেশন বা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন বহুদিন ধরে সেইখান থেকে বিজয় প্রাপ্ত হয়ে যাওয়া, এই রকম কিন্তু অবস্থান তৈরি হতে যাচ্ছে এই রাহু আর শনির এই জ্যোতি নবাংশে, যেটা হচ্ছে দ্বাদশ ঘরেই তৈরি হয়ে গেছে। শনি আর রাহু জ্যোতিকে অনেকে পিশাচযোগ তো বলেই, কিন্তু এই জ্যোতির প্রভাবটা এরকম হয়ে যায় যে মানে শনির হচ্ছে কি অপরিসীম কর্ম কর্ম এবং রাহুর হচ্ছে কি বুদ্ধি, ব্রেন, মানে অ্যাম্বিশন, তীক্ষ্ণ বুদ্ধি করে দিবে। এবার ধনু নবাংশে চলে আসা মানে কি হচ্ছে, ধনু নবাংশ চলে আসা মানে হচ্ছে কি দেবগুরুর যে জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা নিজেকে একদম বাস্ট করে ফেলা, অর্থাৎ যে মানে সফল হয়ে যাওয়া, নিজের বুদ্ধিটাকে নিজের জ্ঞানটাকে সঠিকভাবে সঠিক জায়গাতে লাগিয়ে সেই জায়গাটাতে সফল হয়ে যাওয়া, অর্থাৎ সেই জায়গাটাতে নিজের একদম মানে কি বলবো নিজের প্রতিভা, নিজের সমস্ত কিছু উঠিয়ে একটা কাজ হাসিল করে নেওয়া, এই জিনিসগুলো হচ্ছে এই সময়কালে হবে। এবং দ্বাদশ ঘরেই তৈরি হচ্ছে, গুরুর দৃষ্টি রাখছে রাশির উপরে। এই সময়কালে যেরকম মানে মানে এই দিক থেকে যেরকম একটা ভালো দিক উঠে আসে, সেরকম কিন্তু উঠে আসে একটা আধ্যাত্মিক বড় জগৎ, বিশাল বড় জগৎ তৈরি হচ্ছে, আধ্যাত্মিক জগতের একটা বিশাল মানে ধর্মের প্রতি একটা বিশেষ রুচি চলে আসা, সেই জিনিসগুলো উঠে আসছে এই সময়কালে। এবং তার সাথে উঠে আসে কিন্তু মানে বিভৎস একটা মানে যারা বহুদিন ধরে কোনো চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত ছিলেন, এই রকম কাজের সাথে যারা মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করছিলেন, কোনো গবেষণার কাজের সাথে যুক্ত ছিলেন, সেইখান থেকে সফল হয়ে যাওয়া এই মকর রাশির। হয়তো কেউ বিদেশেই পড়তে গেছেন, সেইখানটাতে কোনো এক্সামে সফল হয়ে যাওয়া, এরকম জিনিস। বা কেউ বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, বা ভালো গুরুর সন্ধান করছেন যেখানটাতে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান নেওয়া যায় বা জ্ঞান পাওয়া যায়, এই রকম জায়গার সন্ধান পেয়ে যাওয়া এবং সেখান থেকে জ্ঞান লাভ করা, এই জিনিসগুলো বোঝাচ্ছে। বিদেশি পরিধি বা বিদেশে যারা কর্মের চেষ্টা করছেন, ভালো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, সেই জায়গা, কিংবা ভালো টেন্ডার, বিদেশে কোনো বড় টেন্ডার পেয়ে যাওয়া যেটাতে নিজের ভূত ভবিষ্যৎ নির্ভর করা, এই রকম জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবল থেকে প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। এই জ্যোতির প্রভাব, এই জ্যোতির প্রভাবে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন সেইখান থেকে একটা ভালো রিলিফ পেয়ে যাওয়া। শত্রুরা এই সময় মানে বহু থেকে বহু দূরে থাকবে, কাছে আসার স্পর্ধা থাকবে না, কারণ কেতুর এখানটাতে একটা বিপরীত রাজ্যগণের প্রভাব থাকছে। কারণ কেতু অষ্টম ঘরে অবস্থান করছে, যে রাশিতে সেটাও কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে, এবং যে নক্ষত্র সেটা কিন্তু মঘা নক্ষত্র পাচ্ছে, কিন্তু যে নবাংশটা পাচ্ছে সেই নবাংশটা কিন্তু আবার মিথুন নবাংশ পেয়ে যাচ্ছে। এখানটাতে কি হচ্ছে, একটা ভালো কিন্তু যোগের প্রভাব আসছে, অর্থাৎ শত্রু হন্তার যোগ তৈরি করে দিচ্ছে, যে গোপন থেকে গোপন শত্রুরা মাথা নত করবে কিংবা দূরে সরে যাবে, অটোমেটিক সরে যাবে। এবং এই সময়কালে সম্পূর্ণভাবে গুরুর কৃপা, গুরুর যে একটা প্রভাব, ভালো প্রভাব, সেই প্রভাবগুলো কিন্তু কাজে লাগবে। তাহলে নবাংশে এরকম অবস্থান, বিদেশ সংক্রান্ত কাছ থেকে ধনসম্পত্তি মানে ইনকামের জায়গাটা যথেষ্ট প্রশস্ত হওয়া, আর রাশি লগ্নে কিন্তু সেই গুরুর কিন্তু দৃষ্টি থাকছে আবার লাভের ঘরে, একাধিক লাভের রাস্তা, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করা, শনির উপর দৃষ্টি পড়ে যাওয়া, অর্থাৎ যে কোনো সামাজিক যে কোনো দিক থেকে, বিভিন্ন দিক থেকে কিন্তু এই সময়কালে অর্থের সমাগম এই মকর রাশির ক্ষেত্রে হবে। যেখানটাতে একটা সাহায্য হোক বা যেটা হয় সমাজে চলতে গেলে যে পরিধিটা প্রয়োজন হয়, সমাজে তো একা চলা যায় না, সবার সাহায্যে সবার সাথে সঙ্গ নিয়ে তো সমাজে চলতে হয়। তো সেই পরিবেশটা কিন্তু সুষ্ঠু পরিবেশ এই মকর রাশির জন্য তৈরি হচ্ছে, যেটা কিন্তু এই লগ্ন চাটও বুঝাচ্ছে এবং তার সাথে কিন্তু নবাংশ চাটও বুঝাচ্ছে। গ্রহদের এরকম অবস্থান হয়ে যাচ্ছে, এত সুন্দর অবস্থান। শনি রাহুর জ্যোতি
যেখানটাতে হয়ে যায় সেখানটাতে মানে এদেরকে হারানো মুশকিল হয় খুব। শনির তীক্ষ্ণ মানে শনির কর্মক্ষমতা, আর রাহুর কিন্তু তীক্ষ্ণ মানে বুদ্ধি, এদেরকে হারানো খুব মুশকিল হয়। এবং এরা যদি নিজের এমটাকে ঠিক রাখে তো মানে অপরকেও ব্যবহার করে নেবে এই সময়কালে, যে নিজের কাজকে নিজেকে সেই অ্যাম্বিশনটা লক্ষ্য করার জন্য সেই জিনিসটা মানসিকতা তৈরি করে ফেলে দেয়। তো যাই হোক, গুরুর কৃপা থাকছে, গুরুর আশীর্বাদ থাকছে, তো এরকম হবে না আশা করছি। কিন্তু যদি যাদের কারোর জন্মকুষ্ঠিতে রাহুর যদি অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু সেই রকম টেন্ডেন্সিও তৈরি করে দেবে, ভিতর বুদ্ধি তৈরি করে দেবে, এমন বুদ্ধি এমন চাল কাটাবে যে শত্রুরা পরাজিত হয়ে শত্রুদের কাছ থেকে সুবিধা লাভ নিয়ে নেবে। এইরকম কিন্তু পরিবেশ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, সূর্যদেবকে অর্ঘ্য দাও এবং তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করো। যেহেতু শনি কর্মের ঘরের অধিপতি শনি, রাশির অধিপতি শনি অবস্থান করছে সেই রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্রে ত্রিমূর্তির যে কথা বলা আছে সেটা কিন্তু ভোলে বাবাকে বোঝাচ্ছে, অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানে খুবই ভালো কাজ করবে সঙ্গে। তো যাই হোক, অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন।